হরমুজকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ বললেন ট্রাম্প। দাবি চুক্তি করতে মরিয়া ইরান। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা তেহরানের। আবারও বাণিজ্য যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র কানাডা। নতুন করে 50% শুল্ক আরোপ ওয়াশিংটনের। পাল্টা পদক্ষেপের ঘোষণা অটোয়ার। ইউক্রেনের প্রেসিডেন্টের নিজ শহরে ভয়াবহ হামলা রাশিয়ার। নিহত কমপক্ষে 15। বর্বরতা আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রেরই অঞ্চল ভাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তেহরানের সাথে চুক্তিতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না ওয়াশিংটন। জনসভায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইরান। দাবি, কোন দেশ কার সাথে বাণিজ্য করবে তা ঠিক করে দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। সামরিক থেকে ক্রমেই অর্থনৈতিক ফ্রন্টে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। এখন কোনো মিসাইল বা ড্রোন হামলায় নয়, বরং অর্থনৈতিকভাবে তেহরানকে আরও কুপঘাত করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। একের পর এক নিষেধাজ্ঞার খড়গে তেহরানের বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে 66%। কদিন আগেই বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বললেন, জলপথটিকে এখন নিজেদের সম্পদ মনে করে যুক্তরাষ্ট্র। সাউথ ক্যারোলাইনায় এক জনসভায় দেওয়া ভাষণে জলপথটির ওপর আবারও নিজেদের শতভাগ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন তিনি। ইরান মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে, কিন্তু আমরা সেটি চাই কিনা তা জানি না, কারণ আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসাবে দেখি। এটি একটি মার্কিন অঞ্চল। তারা চুক্তি করতে আগ্রহী, কিন্তু সঠিক চুক্তিটি করতে প্রস্তুত নয়। এদিকে ইরানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এর কড়া নিন্দা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক জবরদস্তি সম্পূর্ণ বেআইনি। এটি জাতিসংঘের সব সদস্য দেশের উপর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা। মার্কিন সিদ্ধান্তের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরকে তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য করা থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার নেই। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক মিত্র চীন। তালিকায় এরপরই অবস্থান তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের। তবে হামলা সংক্রান্ত অভিযোগের জেরে সম্প্রতি ইরানের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে আমিরাত। ইউরোপীয় ইউনিয়নের ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার। আন্তর্জাতিক কোনো সিদ্ধান্তে জর্জিয়া সমর্থন দেবে কিনা তা নির্ভর করবে দেশটির জাতীয় স্বার্থের উপর। আর জর্জিয়ার স্বার্থের সাথে কোনো সিদ্ধান্ত সাংঘর্ষিক হলে তারা তাতে সমর্থন দেবে না বলেও জানান দেশটির ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির এমপি তেঙ্গিজ। এদিকে তুরস্ক ও সার্বিয়াও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদপ্রার্থী। কাতারের কাছে প্রায় $4.5 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 4টি KC-46A মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট এবং আকাশযানগুলোর বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সরঞ্জামগুলোর মধ্যে 8টি PW4062 টার্বোফ্যান ইঞ্জিন, 10টি রাডার সতর্কীকরণ ব্যবস্থা সহ কিছু প্রযুক্তি রয়েছে। এছাড়াও চুক্তিতে বিমানের জন্য বিভিন্ন সহায়ক সেবা, পরিবহন, প্রশিক্ষণ, অন্যান্য লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রবাহিনী ধরা হয়ে থাকে কাতারকে। দেশটির মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের 10,000-এর মতো সেনা অবস্থান করছে। ইসরায়েলি সেনাবাহিনী ও দখলদারদের পৃথক পৃথক হামলায় পশ্চিম তীরে প্রাণ হারালো 2 ফিলিস্তিনি। এদের মধ্যে একজনের বয়স 17 বছর। শুক্রবার হেব্রনের একটি গ্রামে অস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েকজন অবৈধ দখলদার। এ সময় কয়েকটি বাড়িতে তাণ্ডব চালিয়ে বাসিন্দাদের উপর এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে 17 বছর বয়সী ওই কিশোর। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন 70 বছর বয়সী এক বৃদ্ধ। এদিকে জেনে বাড়িতে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 58 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ফিলিস্তিন ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের অবসরপ্রাপ্ত কর্নেল। অভিযানের সময় ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে তাকে গুলি করা হয় বলে দাবি IDF-এর। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার ও সেনাবাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হত্যাকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সংস্থাটির।
পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রয়েছে। কুশরা গ্রামে 3 ফিলিস্তিনি পরিবার 2 সপ্তাহ ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ। এরবেনেও বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন, আরেকজন গুরুতর আহত। OCH এর রিপোর্টে দেখা যায় এ বছরের শুরু থেকে সেটেলারদের হামলায় 22 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং হামলার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবারও বাণিজ্য যুদ্ধে জড়ালো দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা। শুক্রবার শেষ মুহূর্তে ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য আলোচনা। চুক্তি না হয় এরই মধ্যে অটো আর নির্দিষ্ট পণ্যে নতুন করে 50% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এদিকে প্রতিবেশীদের সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করে আলোচকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এর পাশাপাশি শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। কানাডার বেশ কিছু পণ্যে 50% মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল গত বুধবার। তবে আগ মুহূর্তে প্রতিবেশীদের সাথে বাণিজ্য চুক্তির লক্ষ্যে সেই শুল্ক আরোপ 3 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে। তবে ওয়াশিংটনে গত 3 দিন ধরে দুদেশের প্রতিনিধিদের দফায় দফায় আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও তীব্র হলো যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য যুদ্ধ। এরই মধ্যে জুতা, পোশাক, গাড়ি, অ্যালকোহল সহ বিভিন্ন পণ্যে নতুন করে 50% শুল্ক কার্যকরে নির্দেশনা দিয়েছে US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে দাবি করেন, শেষ সময়ে শর্তে অন্যায্য পরিবর্তন এনেছে মার্কিন প্রতিনিধিরা। সব ধরনের আলোচনা স্থগিত করে এরই মধ্যে প্রতিনিধিদের দিয়েছেন দেশে ফেরার নির্দেশ। যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্র কানাডার উপরই পাল্টা দায় চাপাচ্ছে। তাদের দাবি, এই সপ্তাহের শুরুতে মেনে নেওয়া শর্তে চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়নি অটোয়া। ওয়াশিংটনের সাথে অংশীদারিত্ব গড়ার সুযোগ হাতছাড়া করেছে প্রতিবেশীরা, দিয়েছে এমন বার্তাও। ট্রাম্প প্রশাসনের তথ্যমতে প্রায় $2000 কোটি মূল্যের কানাডিয়ান পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর হচ্ছে। কানাডার হিসাব অনুযায়ী এই অঙ্ক $2800 কোটি। বিশ্লেষকদের মত, কানাডার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ এই আদেশ দিয়েছেন। একে বেআইনি আখ্যা দিয়ে আদেশে বলেছেন এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী। আরও বলা হয়, যে নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের বাইরে। বিচারকের দাবি, ফেডারেল আইন অনুযায়ী অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কনসিউলার কর্মকর্তাদের উপর কর্তৃত্ব আরোপের ক্ষমতা নেই পররাষ্ট্রমন্ত্রীর। গত জানুয়ারিতে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, রাশিয়া সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া কার্যক্রম স্থগিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সামরিক সংবাদপত্র স্টার অ্যান্ড স্ট্রাইপসের প্রধান সম্পাদক এবং শীর্ষ প্রতিবেদককে বরখাস্ত করেছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের দুরবস্থা এবং নাবিকদের মনোবল হারানোর বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই এই সিদ্ধান্ত। শুক্রবার পত্রিকাটির প্রধান সম্পাদক এরিক স্লাফিন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক লারা কোটে প্রকাশক ম্যাক্স লেদেরার বরাবর চিঠি পাঠায় পেন্টাগন। মূলত স্টার অ্যান্ড স্ট্রাইপস পত্রিকা প্রতিরক্ষা দফতরের অর্থায়নে পরিচালিত, তবুও কিছু ক্ষেত্রে সংবাদপত্রটি সামরিক বিষয়ে স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন সামরিক বাহিনীকে ঘিরে সংবাদ অধিবেশনে স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের দীর্ঘ ইতিহাস রয়েছে। 19 শতাব্দীতে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক খ্যাতি লাভ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে ঋণের বোঝা সামাল দেবে যুক্তরাষ্ট্র। রেকর্ড সরকারি ঋণ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো দেশটির সরকারি ঋণ ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন। 35 বছর ধরেই আমরা এই সমস্যার মুখোমুখি, কিন্তু এখন আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা আগে কখনো ছিল না। সেটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। ঋণের বোঝা কমানোর সবচেয়ে কার্যকর উপায় অর্থনীতির প্রবৃদ্ধি। এখন আমাদের প্রবৃদ্ধির হার অসাধারণ, আর এটি সহজেই আমাদের ঋণের বোঝা সামলে নেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ শহর ক্রিভরিতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
এতে কমপক্ষে 15 জনের প্রাণ গেছে। এ নিয়ে দুদিন কিয়েভে রুশ বাহিনীর হামলায় 30 জনের বেশি প্রাণ গেল। গেল মাসে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুদেশের 600-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আলোচনার টেবিল ঠান্ডা থাকলেও গেল কয়েক মাস ধরে উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট। কোনো রকম প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের আকাশে ঢুকে পড়ে রুশ ড্রোন। মুহূর্তেই সেটি হামলা চালায় একটি শপিং মলে। বিস্ফোরণের পর আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। শুক্রবার জেলেন্সকি নিজ শহর ক্রিভিরিহতে চালানো হয় এই হামলা। এতে নিহত হয় কমপক্ষে 15 জন, আহত 130 জনেরও বেশি, যার মধ্যে রয়েছে 22 শিশু। হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। চলছিল উদ্ধার অভিযান। এর মাঝে আবারও ওই এলাকায় ফের হামলা চালায় রুশ বাহিনী। দ্বিতীয় হামলাটি উদ্ধারকর্মীদের লক্ষ্য করেই চালানো হয়েছে, এমনটাই অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই ঘটনাকে রাশিয়ার বর্বরতা উল্লেখ করে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ক্রিভিরিহিতে রুশ ড্রোন হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এই হামলা আবারও প্রমাণ করলো রাশিয়া কতটা বর্বর, আর এই হামলার জবাব আমরা অবশ্যই দিব। এই হামলার একদিন আগেই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হন। হামলা হয়েছে ইউক্রেনের বন্দর নগরীতেও। গেল কয়েক মাসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় রুশ হামলার তীব্রতা বেড়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে আরও সহায়তা চাইছে কিয়েভ। তবে থেমে নেই ইউক্রেনের পাল্টা হামলাও। রাশিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা আরও জোরদার করেছে কিয়েভ। ফলে আকাশপথের হামলা পাল্টা হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রয়টার্সের তথ্য অনুযায়ী গেল মাসে পাল্টাপাল্টি হামলার জেরে প্রাণ গেছে 634 বেসামরিক নাগরিকের, যার মধ্যে ইউক্রেনীয় 437 জন। যত দিন যাচ্ছে বাড়ছে সাধারণ মানুষের লাশের মিছিল। তবে যুদ্ধক্ষেত্রে এক চুলও ছাড়তে নারাজ দুই পক্ষই।